তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক পার্ট ওয়ানে আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে মডিফায়ার কি। আজকে আমরা বেসিক পার্ট টু এ আরো কিছু বিষয় জানবো। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? প্রি অর্থ পূর্বে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। আর পোস্ট মডিফায়ার হচ্ছে পোস্ট অর্থ পরে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে। অর্থাৎ যদি কোনো নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে কোনো ওয়ার্ড তাকে একটা অর্থ প্রদান করে তাকে বলবো প্রি মডিফায়ার, আর পরে বসে যদি তাকে কোনো অর্থ প্রদান করে তাহলে তাকে বলবো পোস্ট মডিফায়ার। যা কিছু মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা মডিফায়ার চিনলাম যে কোন শব্দগুলো বা কোন অর্থে শব্দগুলো মডিফায়ার হয়। এখন কোন জিনিসগুলোকে আমরা মডিফায়ার হিসেবে বসাবো এগুলোর ডিটেলস একটু জানবো। যেমন প্রথমে আছে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচের দিক থেকে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে অ্যাডজেক্টিভটা মডিফায়ার হিসেবে খুব বেশি ব্যবহৃত হয়। এই অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় ক্ষেত্রেই বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা নাউনকে মডিফাই করা হয় এবং নাউনের আগে বসেও মডিফাই করা যায়, পরে বসেও মডিফাই করতে পারে। এর জন্য প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ কি? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার অনেক বেশি আসে। এখানে দেখো লিস্ট অফ মোস্ট কমন অ্যাডজেক্টিভ। এখানে একটা অ্যাডজেক্টিভের লিস্ট দেওয়া আছে। আমরা অ্যাডজেক্টিভ বুঝি, পার্টস অফ স্পিচ কত প্রকার এগুলোও জানি, কিন্তু কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় আমরা ব্যবহার করি, কিন্তু হয়তোবা আমরা জানি না যে এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। তাহলে কমন অ্যাডজেক্টিভের একটা লিস্ট এখানে দেওয়া আছে বেসড অন 32 বোর্ড কোশ্চেন্স। অর্থাৎ আমরা এই লেকচারে 32টি বোর্ড কোশ্চেন সমাধান করব। সেই 32টি বোর্ড কোশ্চেনে যতগুলো অ্যাডজেক্টিভের প্রশ্ন ছিল ওগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এইখানে যে আমি লিস্টটা দিয়ে দিয়েছি এই লিস্টের শব্দগুলো দিয়েই এই মোটামুটি বোর্ড কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। আর বোর্ড কোশ্চেন যদি এইগুলো দিয়ে সলভ হয়ে যায় তাহলে যে কোনো প্রশ্নই আমাদের পরীক্ষায় আসুক না কেন দেখা যাবে যে আমরা এই শব্দগুলো দিয়েই সেগুলোর অ্যান্সার করতে পারবো। এর জন্য কি করতে হবে? আমাদের এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। মজার বিষয় হচ্ছে এখানে যে 80 থেকে 90টি ওয়ার্ড দেওয়া আছে এর মধ্যে হয়তো বা 10টা বা 15টা ওয়ার্ড তুমি নতুন পাবে বা তুমি আগে থেকে জানো না, বাকি সমস্ত ওয়ার্ড গুলো তোমার আগে থেকে জানা আছে। তাহলে কি করতে হবে? এই ওয়ার্ড গুলো অর্থ সহ মুখস্থ করে ফেলতে হবে। তাহলে যতগুলো প্রশ্ন মডিফায়ারে অ্যাডজেক্টিভ সংশ্লিষ্ট আসবে তাহলে আমরা সেগুলোর অ্যান্সার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে মডিফায়ার হিসেবে সবচেয়ে যে বেশি শব্দ ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় ক্ষেত্রেই বসে। অ্যাডজেক্টিভ যেমন প্রি মডিফায়ার হিসেবেও বসে, পোস্ট মডিফায়ার হিসেবেও বসে, অ্যাডভার্বও একইভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকেই অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে শব্দগুলো ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা আরেকটা অ্যাডভার্বকে অর্থ প্রদান করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। মডিফায়ার হিসেবে অ্যাডভার্বের ব্যবহারও অনেক বেশি। এখানে খেয়াল করো লিস্ট অফ মোস্ট কমন অ্যাডভার্বস অ্যাজ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার হিসেবে যে সমস্ত অ্যাডভার্ব গুলো বাক্যে বসে বেসড অন 32 বোর্ড কোশ্চেন্স, অর্থাৎ এইখানে যে অ্যাডভার্ব গুলো দেওয়া আছে এই অ্যাডভার্ব গুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে যে অ্যাডভার্ব গুলো দিতে হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। অলওয়েজ, সাম, এট টাইম, সার্টেনলি, মেইনলি, লার্জলি, অফেন এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসে এবং এগুলো দিয়ে অ্যাডভার্বের প্রি মডিফাই করা যাবে। তারপরে দেখো লিস্ট অফ মোস্ট কমন অ্যাডভার্বস এস পোস্ট মডিফায়ার। অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে যে সমস্ত অ্যাডভার্বের আমাদের প্রয়োজন হয় সেই লিস্টে এখানে দেওয়া আছে। এই লিস্টের ওয়ার্ড গুলো যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো এবং মনে রাখতে পারো যে এগুলো অ্যাডভার্ব এবং এই অর্থে এই শব্দগুলো ব্যবহার করা হয় তাহলে আশা করা যায় তুমি ওই মডিফায়ার হিসেবে যে অ্যাডভার্বের প্রয়োজন হয়
সেগুলো তুমি অ্যান্সার করতে পারবে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, কিছু যখন অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বলে তখন তো আমরা একটা শব্দে ব্যবহার করতে পারি। কিছু কিছু জায়গায় জায়গায় দেখবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। আর ফ্রেজ অর্থ আমরা জানি, ফ্রেজ মানে কি, যে একের অধিক শব্দ যখন একসাথে একটা অর্থ প্রকাশ করে তখনই ফ্রেজ বলা হয়। তাহলে অ্যাডভার্বের যে ফ্রেজগুলো অ্যাডভার্বের কাজ করে সেগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তখন এক শব্দ হবে না, তো একের অধিক শব্দ মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমরা ব্যবহার করি। তাহলে এই শব্দগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে বোর্ড কোশ্চেনের যে 32টি বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করব এগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এবং সেই সাথে অন্যান্য যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা এগুলো দিয়ে করতে পারবে। তাহলে আমরা দুইটি জিনিস জেনে নিলাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা মডিফায়ার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসে, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব যেগুলো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসে। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। অনেকগুলো প্রশ্ন পাবে যেখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে। তাহলে প্রশ্নে যেখানেই দেখবে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে সেখানে আমরা কি ব্যবহার করব? মূলত এরা সবসময় প্রিমোডিফায়ার হিসেবেই বসে, নাউন অ্যাডজেক্টিভটা প্রিমোডিফায়ার হিসেবেই বসে। এখানে দেখো একটু ব্যাখ্যা দেওয়া আছে, অনেক ক্ষেত্রে নাউন ও নাউনকে মডিফাই করে, অর্থাৎ একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে। যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে বলে তা অ্যাডজেক্টিভ। তখন তার নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে বসেও অন্য নাউনকে মডিফাই করতে পারে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝবো যে কম্পাউন্ড নাউন, অর্থাৎ জোড়া জোড়া বা তিনটি মিলে নাউন মিলে যখন একটা অর্থ প্রকাশ করা হয় তখন সেগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। আর কম্পাউন্ড নাউনের আগের নাউনটি কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ যখন নাউন অ্যাডজেক্টিভ যাবে তখন আমরা নাউনই বসাবো। List of most common noun adjective as pre-modifier based on 32 plus 30 plus অর্থাৎ 32 word question। তাহলে এখানে দেখো কিছু নাউন অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, যেমন ধরো ক্রিকেট, এটা নাউন, ম্যাচ এটাও নাউন, তাহলে ক্রিকেট ম্যাচ হচ্ছে কম্পাউন্ড নাউন। আর এই ক্রিকেট ম্যাচ কম্পাউন্ড নাউন, ম্যাচটা নাউন হিসেবেই কাজ করবে, ক্রিকেটটা অ্যাডজেক্টিভ কাজ হিসেবে কাজ করবে, অর্থাৎ এই যে যে নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করলো এই শব্দটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো বাস টিকিট, হ্যাঁ টিকিট হচ্ছে নাউন, বাস নাউন হলেও এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে। একইভাবে আয়রন হ্যান্ড, আয়রনও নাউন হ্যান্ডও নাউন, এখানে আয়রনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। বাংলা লিটারেচার, বাংলাটাও নাউন লিটারেচারটাও নাউন, এখানে বাংলাটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সামার ডে, সামারটাও নাউন ডেও নাউন, এখানে সামার অ্যাডজেক্টিভের কাজ করবে। এরকম এখানে দেখো অনেকগুলো কম্পাউন্ড নাউন দেওয়া রয়েছে, যেমন ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশনও নাউন ফুডও নাউন, এখানে ফুডটা অ্যাডজেক্টিভের কাজ করবে। অর্থাৎ যখন প্রশ্নে নাউন অ্যাডজেক্টিভ চাওয়া হবে সেখানে আমরা যে নাউনটা দেওয়া থাকবে তার আগে আরেকটা নাউন বসাবো, যেটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভের কাজ করবে এবং তার নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে বসানোর প্রয়োজনও হইতে পারে। যেমন ধরো টি এবং পট, টি এবং পট, টিও নাউন পটও নাউন। এখন পটের আগে যদি শূন্যস্থান থাকে তো এখানে যদি টি প্রয়োজন হয় নাউন অ্যাডজেক্টিভ হিসেবে আমরা স্মল টি পট এটাও বসাইতে পারি, এটাও নাউন অ্যাডজেক্টিভ হবে। আবার শুধু টি বসাইলেও ওইটা অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি নাউন অ্যাডজেক্টিভের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরে যে জিনিসটি আমরা মডিফায়ার হিসেবে অনেক বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডিটারমাইনার। এরা সবসময় প্রি মডিফায়ার হিসেবেই বসে, ডিটারমাইনার গুলো প্রি মডিফায়ার হিসেবেই বসে। ডিটারমাইনার কি? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউনের আগে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা সংখ্যা বা পরিমাণ বা মালিকানা প্রকাশ করে তাকেই ডিটারমাইনার বলে। ডিটারমাইনার দুই প্রকার, এগুলোর বিস্তারিত আলোচনা আমরা অন্য ক্লাসে শিখবো। আপাতত মডিফায়ার হিসেবে যেটুকু আমাদের দরকার সেটা হচ্ছে ডিটারমাইনার। 5টি ডিটারমাইনার সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কি আর্টিকেল, এ এন দা, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোজ, তারপরে হচ্ছে পজিটিভ, মাই হিজ হার ইউর আওয়ার ইটস দেয়ার, এগুলো নিউমারালস 2 3 4 5 6 7 8 9 10, এরকম সংখ্যাবাচক শব্দ যেগুলো আছে নিউমারালস, নিউমারালসটার ব্যবহার খুব কম। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কি? সাম, মেনি, মাচ, এ লট, অল, ফিউ, এনাফ, এদার, নেদার, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, প্ল্যান্টি অফ, সেভারেল, এ গ্রেট নাম্বার অফ, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা কোয়ান্টিফায়ার হিসেবে বসাই।
এখানে খেয়াল করো যে 5টি ডিটারমাইনার্স আমি এখানে দিয়েছি, এর মধ্যে নিউমেরালসটার ব্যবহার খুব কম, বাকিগুলোর যথেষ্ট ব্যবহার রয়েছে, বিশেষ করে ডেমনস্ট্রেটিভ, পসেসিভ এবং কোয়ান্টিফায়ারের ব্যবহার অনেক বেশি। এখানে প্রশ্ন আসতে পারে যে ইউজ ডিটারমাইনার অ্যাজ প্রিমোডিফায়ার অথবা প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডিটারমাইনার। যদি এরকম ডিটারমাইনার দিয়ে প্রশ্ন করে তখন তোমাকে এই সবগুলো বিষয় মাথায় রেখে অ্যান্সার করতে হবে, কারণ যখন ডিটারমাইনার বলবে সেখানে অ্যান্সারে আর্টিকেলও আসতে পারে, ডেমনস্ট্রেটিভও আসতে পারে, পসেসিভও আসতে পারে, নিউমেরালস বা কোয়ান্টিফায়ার্স আসতে পারে। তখন তোমাকে কি করতে হবে, বাক্যটা বুঝে, বাক্যের অর্থ বুঝে, যদি সেখানে পজিটিভের প্রয়োজন হয় পজিটিভ দিবে, ডেমনস্ট্রেটিভ এর প্রয়োজন হলে ডেমনস্ট্রেটিভ, বা যেটার প্রয়োজন হয় সেটা দিবে। আর যদি তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় ইউজ আর্টিকেল, তাহলে আর্টিকেল বসাবে। ইউজ ডেমনস্ট্রেটিভ তাহলে দিস দ্যাট দিস দোজ বসাবে। যদি বলা হয় ইউজ পজিটিভ তাহলে মাই আওয়ার ইওর হিজ অর্থ অনুসারে যেটা প্রয়োজন হয় সেটা বসাবে। যদি বলা হয় ইউজ কোয়ান্টিফায়ার্স তখন তুমি এই কোয়ান্টিফায়ার্স এর যে ওয়ার্ড গুলো আছে এগুলো বসাবে। আশা করি ডিটারমাইনারের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে পার্টিসিপল বা জিরান্ড। জিরান্ডের ব্যবহার খুব কম, অর্থাৎ 100 এক্সারসাইজ করলে হয়তো একটা জায়গায় তুমি জিরান্ড পেতে পারো। আর পার্টিসিপলের ব্যবহারটা মোটামুটি বেশি আছে। এরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় হিসেবেই বসতে পারে। পার্টিসিপল কি, যে শব্দটি একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকেই পার্টিসিপল বলা হয়। পার্টিসিপল তিন প্রকার আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। মডিফায়ার হিসেবে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার খুব একটা দেখা যায় না, তবে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখা যায়। এই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটাই বেশি, ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় পাস্ট পার্টিসিপলের ব্যবহার হতে পারে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি যেগুলো বাক্যে অ্যাডজেক্টিভ এর কাজ করে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি, এটাও বাক্যে অ্যাডজেক্টিভ এর কাজ করে। হ্যাঁ, তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি। যেমন এখানে দেখো কিছু লিস্ট দেওয়া আছে, স্ট্যান্ডিং, অ্যাটেন্ডিং, কাটিং, ডেস্ট্রয়িং, গ্রোয়িং, ইটিং, টেকিং, মেকিং, রিডিং, ইনক্রিজড, এগুলো পার্টিসিপল। এখানে দেখো এই লাস্টের ওয়ার্ডটা বাদে বাকি সব প্রেজেন্ট পার্টিসিপল, লাস্টের ওয়ার্ডটা পাস্ট পার্টিসিপল। আবার নির্দিষ্ট করে যদি প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকে সেই ক্ষেত্রে ভার্ব আইএনজি যুক্ত শব্দগুলোই হবে। যদি পাস্ট পার্টিসিপল বলা থাকে তাহলে ভার্ব থ্রি যে শব্দগুলো আছে সেগুলোই হবে। এক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে যদি বলে যে শুধু ইউজ পার্টিসিপল টু প্রিমডিফাই বা টু পোস্ট মডিফাই দ্য নাউন, সেই ক্ষেত্রে আমরা কি করব, পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ভার্ব আইএনজি দরকার না ভার্ব থ্রি দরকার। অধিকাংশ ক্ষেত্রে ভার্ব আইএনজি দরকার হয়, ক্ষেত্র বিশেষে দুই একটা জায়গায় ভার্ব থ্রি প্রয়োজন হতে পারে। এটা বাক্য রিডিং পড়লে অর্থ বুঝতে পারলে আমরা এটা ধরতে পারবো যে ভার্ব আইএনজি হবে না ভার্ব থ্রি। আর যদি নির্দিষ্ট করে বলে দেয় ইউজ প্রেজেন্ট পার্টিসিপল সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভার্ব আইএনজি বসাবো। যদি বলা হয় ইউজ পাস্ট পার্টিসিপল সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বাক্যের অর্থ অনুসারে ভার্ব থ্রি বসাবো। আর যদি কোথাও জিরান্ড আসে যে ইউজ জিরান্ড বা প্রিমোডিফাই দা, পোস্ট মডিফাই দা, যে ওয়ার্ড উইথ জিরান্ড, সেই ক্ষেত্রে আমরা ভার্ব আইএনজি বসাবো যেটা বাক্যে নাউনের কাজ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পাস্ট পার্টিসিপল এবং জিরান্ডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এরপরে আসো 6 নম্বরে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। এরা সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবেই বসে। ইনফিনিটিভ মূলত বিশেষ ধরনের ভার্ব যা বাক্যের মধ্যে ভার্বের মতো কাজ করে না বরং নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। ইনফিনিটিভ বাক্যের মধ্যে হু, হোয়াট এবং হোয়াই এর উত্তর দেয়। ইনফিনিটিভের গঠন কি, ইনফিনিটিভের গঠন হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ যেখানেই ইনফিনিটিভ চাইবে তুমি সেখানে টু দিবে এবং বাক্যের অর্থ অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে। আর যদি বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ সেই ক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান তো দিতেই হবে, তার সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে বাক্যটাকে অর্থবোধক করে দিতে হবে। তাহলে এইখানে দেখো লিস্ট অফ মোস্ট কমন ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজেস ফর প্রি মডিফায়ার, না সরি এখানে হবে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার বেসড অন 32 বোর্ড কোশ্চেন্স, অর্থাৎ এই যে যে এখানে পোস্ট মডিফাই ইনফিনিটিভের লিস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই শব্দগুলোর ভার্বগুলোর অর্থ মুখস্থ করলেও তুমি বোর্ড কোশ্চেন গুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে। এর বাইরে যে কোনো প্রশ্ন আসলেও তুমি এগুলো ব্যবহার করে বা এরকম সমজাতীয় ভার্বের অর্থ সহ, আমরা তো অনেক ভার্বের অর্থই জানি, টু দিয়ে সেই ভার্বের অর্থ বাক্যের অর্থ অনুসারে সেই ভার্ব ব্যবহার করে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এই লিস্টটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করার আগেই। তারপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবেই বসে। যেমন স্ট্রাকচার কি,
প্রথমে একটা প্রিপজিশন থাকবে, তারপরে শেষে একটা নাউন থাকবে, এই দুইটা হচ্ছে কমন জিনিস, এই দুইটা থাকবে। মাঝখানে প্রয়োজন অনুসারে আর্টিকেল, পজিটিভ কেস অথবা অ্যাডজেক্টিভ প্রয়োজন হতে পারে। যেমন ধরো ইন ডার্টি ক্লথ, এই যে ইন প্রিপজিশন, ক্লথ নাউন, ডার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। অন দা টেবিল, হ্যাঁ, অন প্রিপজিশন, টেবিল নাউন, মাঝখানে দা হচ্ছে আর্টিকেল। অফ প্রিপজিশন, এখানে পুরোটা মিলে একটা নাউন। এরকম আরো কিছু প্রিপজিশনাল ফ্রেজ রয়েছে যেগুলো আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে প্রয়োজন হতে পারে। এই জিনিসগুলো আমরা শিখে ফেলবো। এবং প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে করব, প্রিপজিশন, তারপরে শেষে নাউন, মাঝখানে প্রয়োজন অনুসারে আমরা যে এই যে আর্টিকেল, পজিটিভ কেস বা অ্যাডজেক্টিভ দিতে পারি। 8 নম্বরে হচ্ছে অ্যাপোজিটিভ, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখো, এরা পোস্ট মডিফায়ার হিসেবে বসে। অ্যাপোজিটিভ গুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসে। এটা আমাদের অনেকটাই কাজে লাগে, পাংচুয়েশনেও কাজে লাগে। কাজে এই জিনিসটা তোমাদের বুঝে রাখা ভালো হবে। যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের কাজ করে। অ্যাপোজিটিভ মাঝে থাকলে এর পূর্বে এবং পরে কমা বসে। অ্যাপোজিটিভ তিন ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা নাউন সম্পর্কে যখন আরেকটা নাউন বা নাউন ফ্রেজ দিয়ে একটা বাড়তি তথ্য দেওয়া হবে, তখন সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন। আর যখন সাবজেক্টের পরে থাকে কেস ইন অ্যাপোজিশন, তখন তার উভয় পাশেই কি করতে হয়, কমা দিতে হয়। আর যদি অবজেক্টের পরে থাকে তাহলে একটা কমা বসে। এর ব্যবহার বলা হয়েছে এখানে তিন ভাবে ব্যবহার করা হয়। নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, অর্থাৎ এটি সাবজেক্টের পরে, এক্ষেত্রে অ্যাপোজিটিভটি সাবজেক্টের পরে বসে, এটি মডিফায়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপরে আছে অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ, এক্ষেত্রে অ্যাপোজিটিভটি অবজেক্টের পরে বসে, এটার ব্যবহার মডিফায়ার হিসেবে খুব একটা দেখা যায় না। আর পজিটিভ ইন অ্যাপোজিটিভ, এক্ষেত্রে অ্যাপোজিটিভটি পজিটিভ হয় এবং তার পূর্ববর্তী নাউনের অধিকার নির্দেশ করে। যেমন এই যে এখানে দেখো, দা পোয়েটস ওয়ার্ক, কার, এই যে নজরুল সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। দ্য পোয়েটস ওয়ার্ক, এবং পোয়েটসটা হচ্ছে পজিটিভ, এর জন্য এটাকে পজিটিভ ইন অ্যাপোজিটিভ বলা হয়, যদিও এটার ব্যবহার মডিফায়ার হিসেবে খুব কম। এখানে খেয়াল করো, মিস্টার আহমেদ সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া হয়েছে, আওয়ার ইংলিশ টিচার, এটা নাউন ফ্রেজ, মিস্টার আহমেদ সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হয়েছে, তাহলে আওয়ার ইংলিশ টিচারটা হচ্ছে মিস্টার আহমেদের অ্যাপোজিটিভ। আবার এখানে দেখো, এয়ার হচ্ছে নাউন, এর উপরে বাইরে বাড়তি তথ্য দেওয়া হয়েছে, দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট, দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট, এই তথ্যটা দেওয়া হয়েছে কার সম্পর্কে, দ্য এয়ার সম্পর্কে। আবার সবচেয়ে যে বেশি যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, অর্থাৎ সাবজেক্টের পরে। যেমন ধরো, শান্ত এ লোকাল বয়, এই লোকাল বয়টা শান্ত সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হয়েছে। এ হেল্পলেস স্ট্রেট বয়, আমেরিগো সম্পর্কে এই বাড়তি তথ্য দেওয়া হয়েছে। তারপরে দেখো, অ্যান আইডিয়াল ম্যান হিজ ফাদার সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হয়েছে। এখানে যে মজার বিষয় সেটা হচ্ছে, প্যাসেজের অর্থ অনুসারে এ লোকাল বয় এখানে দিতে হবে এরকমই হবে না, এটা এক একজনের অ্যান্সার এক এক রকম হইতে পারে। প্যাসেজ অনুসারে যদি বোঝা যায় যে শান্ত স্থানীয় একটি ছেলে, ছোট একটা ছেলে, মেধাবী একটা ছেলে, তাহলে এখানে আমরা অনেক কিছুই দিতে পারি এবং এক একজনের অ্যান্সারটা এক এক রকম হইতে পারে। যেমন শান্ত এ স্মল বয়, শান্ত এ মেরিটোরিয়াস বয়, এ ব্রাইট বয়, অ্যান ইন্টেলিজেন্ট বয়, এরকম অনেক কিছুই আমরা দিতে পারি। তো আশা করি অ্যাপোজিটিভটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপর আসো নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। হ্যাঁ, হ্যাঁ, এরাও পোস্ট মডিফায়ার হিসেবে বসে। এখানে রিলেটিভ ক্লজ সর্বদা নাউনের পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে, তাহলে এরা পোস্ট মডিফায়ার হিসেবে বসে। যেমন যদি সাবজেক্টের পরে প্রয়োজন হয়, তাহলে আমরা কি দিব, দেখো এখানে সাবজেক্টের পরে যদি এই প্রশ্নটা থাকে যে ইউজ রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, সেই ক্ষেত্রে আমরা হু, হুইচ, দ্যাট, এই তিনটা রিলেটিভ প্রোনাউনের যে কোনো একটা ব্যবহার করব, অথবা এর বাইরেও যদি কোনো রিলেটিভ প্রোনাউন প্রয়োজন হয় আমরা ব্যবহার করতে পারি। সাবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে হু বসবে, ব্যক্তির বাইরে হইলে হুইচ অথবা দ্যাট বসবে, তারপরে বাক্যের অর্থ অনুসারে একটা ভার্ব দিতে হবে, তারপরে বাড়তি অংশ দিতে হবে। এটা হচ্ছে সাবজেক্টের পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজের প্রয়োজন হয়। আরেকটা স্ট্রাকচার এখানে আছে, দেখো, অবজেক্টের পরে যদি তোমার ইয়ার প্রয়োজন হয়,
রিলেটিভ ক্লজের প্রয়োজন হয়, তাহলে অবজেক্টের পরে আমরা হু, হুইচ, দ্যাট ব্যবহার করব, একটা ভার্ব ব্যবহার করব এবং এর সাথে বাড়তি অংশ অর্থ অনুসারে ব্যবহার করব। যেমন আই বট এ কার সম্পর্কে রিলেটিভ ক্লজ যদি দিতে বলা হয়, তাহলে হুইচ ওয়াজ ব্ল্যাক, আমি একটি কার কিনেছিলাম যেটা হচ্ছে কালো। এরকম আরো কিছু রিলেটিভ ক্লজের উদাহরণ দেওয়া আছে, দ্যাট সেভ আওয়ারসেলফ, ইন হুইচ উই লিভ, হোয়ার উই লিভ, এটসেট্রা। এগুলো আমরা রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি। সর্বোপরি সবচেয়ে সবার শেষে যে বিষয়টি আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যে যে কোনো শব্দ বা বিষয়বস্তুকে আলাদাভাবে অতিরিক্ত জোর প্রয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টেন্সিফায়ার দুই প্রকার, এমপ্লিফায়ার এবং ডাউন টোনার। এত কিছু আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই এমপ্লিফায়ারের যে ওয়ার্ড গুলো রয়েছে বা ডাউন টোনারের যে ওয়ার্ড গুলো রয়েছে, এগুলোই তো ইন্টেন্সিফায়ার। এই শব্দগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। আর সবচেয়ে মোস্ট কমন ইন্টেন্সিফায়ার হচ্ছে ভ্যারি। অধিকাংশ ক্ষেত্রে দেখবা ভেরি দিয়ে অ্যান্সার হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে সো, টোটালি, এনাফ এগুলো ইন্টেন্সিফায়ার হিসেবে বসতে পারে। তো যে 10টি বিষয় আমরা শিখলাম, মূলত এই 10টি মডিফায়ারের ব্যবহার অনেক বেশি, এগুলো দিয়ে তোমাদের মডিফায়ার সলভ হয়ে যাবে। এর বাইরে কিছু জিনিস আসতে পারে, যেমন ধরো ইউজ নাউন আসতে পারে, হ্যাঁ, তারপরে ধরো ইউজ ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা ইউজ প্রোনাউন, এরকম কিছু জিনিস আসতে পারে। সেগুলো খুব বেশি ব্যবহার নাই, হঠাৎ হঠাৎ দু একটা জায়গায় আসতে পারে, তখন তুমি তোমার বেসিকের উপর ভিত্তি করে সেগুলোর অ্যান্সার করতে পারবে। তাহলে যে মূল বিষয় হচ্ছে এই 10টি বিষয় আমাদের অবশ্যই শিখে আয়ত্ত করে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি যে ওয়ার্ড গুলো আমি তোমাদেরকে এখানে লিস্ট আকারে দিয়ে দিয়েছি, এই ওয়ার্ড গুলো অর্থ সহকারে অবশ্যই মুখস্থ করে ফেলবে, তাহলে দেখবে মডিফায়ার সলভ করা তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। তো আশা করি মডিফায়ারের বেসিক পার্ট 2 এর ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা বোর্ড কোশ্চেন গুলো শুরু করব ধারাবাহিকভাবে। 32টি বোর্ড কোশ্চেনের ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।